নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনে দুর্যোগের কারণে 34 জনের মৃত্যু হয়েছে। আটকে পড়েছেন বহু পর্যটক। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনে দুর্যোগের কারণে 34 জনের মৃত্যু হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির খারাপ হওয়ায় উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। অসমের 19টি জেলায় 764টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনো পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে 10 জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। সবথেকে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। এই সংখ্যাটা শ্রীভূমি জেলায় 83,000, নাগাঁও জেলায় 62,000, লখিমপুর জেলায় 46,000। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত 155টি ত্রাণ শিবিরে 55,000 মানুষ আশ্রয় নিয়েছেন। মণিপুরে ভারী বৃষ্টিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুরের সমতল এলাকার 2টি জেলার ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম। এখনো পর্যন্ত সে রাজ্যে 1,500 মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে এনেছে সেনা। অরুণাচল প্রদেশে 9 জনের প্রাণ কেড়েছে ভূমিধস। 7 জনের মৃত্যু হয়েছে পূর্ব কামেং জেলা এবং 2 জনের মৃত্যু হয়েছে জিরো ভ্যালিতে। ভারী বৃষ্টি এবং ভূমিধসের জেরে উত্তর সিকিমে আটকে পড়েছেন 1200 পর্যটক। গত 29শে মে তিস্তা নদীতে পড়ে গিয়েছিল পর্যটক বোঝাই একটি গাড়ি। গাড়িতে ছিলেন 11 জন পর্যটক, তার মধ্যে 8 জনের খোঁজ পাওয়া যায়নি। মেঘালয়ে হরপা বানে বিপর্যস্ত 10টি জেলা। ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। রবিবার অসম, সিকিম, অরুণাচলের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে সোমবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও। হাই নিউজ নেটওয়ার্ক। অস্বাভাবিক মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। বর্ধমান শহরের শরৎপল্লী এলাকায় একটি মেসে থাকতেন ওই ছাত্রী। রবিবার বিকেলে মেসের বাথরুমে জানলায় গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন অন্যান্য ছাত্রীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। ওই ছাত্রীকে নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রীর নাম কোয়েল অধিকারী, বয়স 21। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে বর্ধমান থানা পুলিশ। বয়স 7-এর এক শিশু, যে বয়স তার খেলার, আর সেই খেলার সামগ্রী কিনতে গিয়েই ধর্ষণের শিকার হতে হলো তাকে। পুতুল তৈরির কাপড় দর্জির কাছে সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার 7 বছরের নাবালিকা। বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত এক গ্রামের ঘটনা। রবিবার দুপুরে অভিযুক্ত বছর 57-র এক ব্যক্তি ওই বালিকাকে পুতুল খেলার কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দর্জির দোকানে তাকে নিয়ে যায়, আর তারপরে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার জেরে অভিযোগ জমা পড়লে ছাতনা থানার পুলিশ তদন্তে নেমে সেদিনই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার অভিযুক্ত ওই ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনায় ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবারের সদস্যরা। বড়বাজারের পর আবারও দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের এক হোটেলে অগ্নিকাণ্ড। রবিবার রাত 1টা নাগাদ সেই হোটেলে আগুন লেগে যায় এবং সেই ঘটনায় 50 জন, প্রায় অন্তত 50 জন সেখানে আটকে পড়েন। ফের কলকাতার হোটেলে আগুন। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে অগ্নিকাণ্ড। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত 50 জন। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় রবিবার রাত 1টা আচমকাই হোটেলের কনফারেন্স রুমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া গোটা হোটেলকে গ্রাস করে নেয়। সেই সময় হোটেলে ছিলেন অন্তত 50 জন।
তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, তবে তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরবর্তী সময় আরও দমকল আসে। শেষ পর্যন্ত দমকলের 5টি ইঞ্জিনের তৎপরতায় প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হোটেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, গত মে মাসে আচমকা বড়বাজারের মদনমোহন মেছুয়া বাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে 42টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না কোনো জানালা, ফলে ধোঁয়ায় বাড়তে থাকে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন, অন্যদিকে দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে 25 জনকে উদ্ধার করা হয়েছিল সেই ঘটনায়, তবে মৃত্যু হয়েছিল 15 জনের। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়ছে স্কুল, কমছে পড়ুয়া। না, ঠিক বলা হলো না। পড়ুয়াও বাড়ছে, তবে তা বেসরকারি স্কুলে। দেশ জুড়ে দুর্বল হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। অধিকাংশ মানুষ ঝুঁকছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকেই। তার বিরুদ্ধেই এবার সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্র সরকার। একদিকে রাজ্যে চাকরির দাবিতে আন্দোলন চলছে কয়েক মাস ধরে, আরেকদিকে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 চাকরি প্রার্থী। এখন প্রশ্ন উঠতেই পারে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? এবার কেন্দ্রের রিপোর্টেই দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা প্রকাশ্যে। আর সেখানে একটা বা দুটো রাজ্য নয়, অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই করুণ দশা সরকারি শিক্ষা ব্যবস্থার, যা জেরে পড়ুয়ারা অচলায়তন ছেড়ে বেসরকারি ব্যবস্থায় ঝুঁকছে। যা নিয়ে রাজ্যগুলিকে এবার সতর্ক করল কেন্দ্র সরকার। কেন্দ্রের রিপোর্ট বলছে, সরকারি স্কুলগুলিতে দিন দিন পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। পাল্লা দিয়ে বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ছে। মজার কথা হচ্ছে, সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। দেশের সব রাজ্যেই অনেক কম, তা সত্ত্বেও পড়ুয়ার সংখ্যা বাড়ছে বেসরকারি স্কুলেই। এই প্রবণতা বিব্রতকর। বিশেষ করে 3টি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র সরকার: অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড, যেখানে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলের সংখ্যা অর্ধেক হলেও পড়ুয়ার সংখ্যা সেখানে দ্বিগুণ। কেন্দ্রের হিসেব বলছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে মোট সরকারি স্কুলের সংখ্যা 45,000 বা 73%। সেখানে 15,262টি হল বেসরকারি স্কুল। অথচ সরকারি স্কুলে পড়াশোনা করে মাত্র 46% পড়ুয়া, বেসরকারি স্কুলে পড়ে 52% পড়ুয়া। তেলেঙ্গানায় 42,901টি স্কুলে 70% সরকারি, অথচ মোট পড়ুয়ার 62%ই পড়ে বেসরকারি স্কুলে। উত্তরাখণ্ডের ছবিটাও একই রকম। এই 3 রাজ্যের পাশাপাশি বেসরকারি স্কুলের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে সব রাজ্যকেই চিঠি লিখেছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলে ভর্তির প্রবণতা বাড়ছে। মিড ডে মিল নিয়ে পর্যালোচনার রিপোর্টেও উদ্বেগজনকভাবে পড়ুয়া হ্রাসের বিষয়টি চোখে পড়েছে। ওয়াকিবহল মহলের মতে, দেশের প্রায় সব রাজ্যেই সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কোথাও কোথাও স্কুল আছে কিন্তু শিক্ষক নেই। যেখানে শিক্ষক আছে সেখানে পরিকাঠামো নেই। পরিকাঠামো থাকলেও সঠিকভাবে ব্যবহার করা হয় না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই বেসরকারি শিক্ষায় ঝুঁকছেন অভিভাবকরা। এই পরিস্থিতি বদলাতে হলে আগে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করতে হবে সরকারকেই। হাই নিউজ নেটওয়ার্ক। অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের খুঁজে বের করে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে শুরু করেছে আসাম সরকার। অনেক ক্ষেত্রে এই সমস্ত বাংলাদেশিদের ফেরত নিতে চাইছে না বাংলাদেশ। হতভাগ্য মানুষগুলি আটকে পড়ছেন নো ম্যানস ল্যান্ডে। গুয়াহাটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কয়েকটি মামলাও হয়েছে এই প্রসঙ্গে। তবে আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবৈধভাবে বসবাসকারী সকলকেই ভারত থেকে তাড়ানো হবে। অসমে ফের জোর কদমে শুরু হয়েছে অবৈধ বাংলাদেশি শনাক্ত ও তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার প্রক্রিয়া। বিজেপি শাসিত অসম সরকার জানিয়েছে, যারা ফরেনার্স ট্রাইব্যুনাল দ্বারা ঘোষিত বিদেশি তাদের খুঁজে বের করে বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে পাঠানো হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী 27 ও 29 মে পশ্চিম ও দক্ষিণ অসম থেকে অন্তত 49 জন বিদেশি ঘোষিত নাগরিককে সীমান্তের বাইরে পাঠানো হয়েছে। এই ঘটনার পর অন্তত 3টি মামলা সুপ্রিম কোর্ট এবং গুয়াহাটি হাইকোর্টে দায়ের হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন তাদের আত্মীয়দের হঠাৎ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আর খোঁজ মিলছে না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন 30,000-এর বেশি মানুষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিদেশি ঘোষিত হয়েছেন, কিন্তু তারা এখন কোথায় জানা নেই। আমরা আবার খোঁজ করা শুরু করেছি। যারা আদালতে আপিল করেননি তাদের ভারত থেকে বের হতেই হবে। তিনি আরও জানান, যদি কেউ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করেন এবং বিচার ব্যবস্থা কোনো স্থগিতাদেশ দেয় তাহলে তাদের তাড়ানো হবে না। শর্মা বলেন, দুই ধরনের অবৈধ মানুষ আছে, একদল যারা এখনই ঢুকেছে, আরেক দল যারা আগে থেকেই আছে এবং বিদেশি ঘোষিত হয়েছে। তিনি জানান, শুধু বৃহস্পতিবারই মেঘালয় সীমান্তে 35 জন বাংলাদেশিকে ধরা হয়েছে। তারা কিছুদিন আগেই ঢুকেছিলেন, সঙ্গে সঙ্গে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এদিকে গুয়াহাটি হাইকোর্ট বৃহস্পতিবার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল 2 ভাইয়ের অবস্থান জানাতে। তারা 2017 সালে বিদেশি ঘোষিত হন এবং 2020 সালে জামিনে মুক্তি পান। পরিবারের দাবি, তাদের 24 মে আবার পুলিশ তুলে নিয়ে গেছে, কিন্তু প্রশাসন কিছুই জানাতে চাইছে না। আদালত এই মামলার পরবর্তী শুনানি 4 জুনে নির্ধারিত রেখেছে। এই ধরনের আরেকটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে 3রা জুন শুনানি হবে। 26 বছর বয়সী এক যুবক জানিয়েছেন তার মা মনোয়ারা বেওয়া, যিনি ধুবড়ির বাসিন্দা এবং ঘোষিত বিদেশি, তাকে পুলিশ 24 মে ধরে নিয়ে যায়। তারপর থেকেই তার আর খোঁজ মিলছে না। এই পুরো অভিযানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট, যারা ঘোষিত বিদেশি তাদের দেশ ছাড়া করতেই হবে। তবে অনেক পরিবার তাদের প্রিয়জনের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনায় আতঙ্কে রয়েছেন। আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর সবার। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে, আবারও ফিরছে হাঁসফাঁস গরমের দিন। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গেও, তবে এখনও উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ুর গতিস্লথ। জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষার অনুকূল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে 10 দিন আগে বর্ষা ঢুকেও থমকে রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা নয় বলেই মনে করছে আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী অবশ্য দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন 10 জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা তা নিয়ে সন্দেহ আবহাওয়াবিদদের। গরম ও জলীয় বাষ্পের ফলে অস্বস্তি চরমে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী কয়েকদিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় ভ্যাপসা গরম আর অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা। এই সপ্তাহে পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 91%। পাশাপাশি সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাই নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।